যে কথাটা উনি বলেছেন আজকে আমি দেখলাম, উনি বলছেন তৃণমূল মুসলিম লীগ, এবং আপনার হয়তো মনে থাকবে যে নরেন্দ্র মোদীও এবং বিজেপিও ঠিক নির্বাচনের আগে কংগ্রেসের ম্যানিফেস্টোটাকে মুসলিম লীগের ম্যানিফেস্টোই বলেছিল। সুতরাং একটা জিনিস মনে রাখবেন, উনি তো ওই দলেরই লোক, সুতরাং কথার সাজুজ্য নিশ্চয়ই থাকবে। তো একটা কথা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যে কোনো হোক কারণেই হোক একটা ধারণা তৈরি হয়েছে যে হিন্দুত্ববাদের রাজনীতি করে বিজেপি যতটা এগিয়েছে তার থেকে বেশি আর এগোতে পারবে না। আচ্ছা, সুতরাং একটা স্যাচুরেশন লেভেলে পৌঁছে গেছে। যেটা আমরা বলছিলাম যে উত্তরপ্রদেশে রাম মন্দির করার পরে বিজেপি যতটা হিন্দুত্ববাদের রাজনীতি নিয়ে এগিয়ে গেছে 303 অবধি পৌঁছে গেছে, আর পৌঁছতে পারবে না, এরকম একটা কথা উঠেছে। এখানেও ঠিক ওই রকম মমতা বন্দ্যোপাধ্যায় একটা ধারণা হয়েছে, এবং এর ফলে কি হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যে কথাগুলো আসছে, আমি দেখছিলাম আপনারা দেখাচ্ছিলেন যে দাওয়াতের কথা, হুমায়ুন কবিরের কথা, কিংবা ইয়ের কথা বা আপনার ফিরহাদ হাকিমের কথা, এগুলো ওনার কানে যাচ্ছে না। অথচ উনি বলছেন 1 মিনিটের মধ্যে কি 1 সেকেন্ডের মধ্যে মিনাখা হাড়োয়া সন্দেশখালি কিছু ঘটলে উনি 1 সেকেন্ডে জানতে পারেন, 1 সেকেন্ডে জানতে পারেন, এটা উনি বলছেন। অথচ এই কথাগুলো ওর কানে যাচ্ছে না। এই কানে না যাওয়ার কারণটা কি? আমার যেটা ধারণা, এটা সবাই জানেন যে আমি অনেকবার বলেওছি যে তৃণমূল মুসলিম পলিটিক্স করে, বিজেপি হিন্দু পলিটিক্স করে, কংগ্রেস একটা সিউডো সেকুলার পলিটিক্স করে, আর কমিউনিস্টরা ক্লাস পলিটিক্স করে। এটা আমার নিজস্ব ধারণা, আপনি ডিফার করতে পারেন। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এই যে কথাগুলো উনি মানে বলছেন আমার কানে পৌঁছে যাচ্ছে, কিংবা আমি এই বলছেন ফিরহাদ হাকিম কি বলেছেন উনি জানেন না, উনি জানেন, উনি কানে নিচ্ছেন না। কথাটা কেন নিচ্ছেন না, তার ব্যাকগ্রাউন্ড দেখুন। উনি যে নিতে পারেন না তা আমি বলছি, উনি ইসলামিক হিস্ট্রির ছাত্রী, ইসলামিক হিস্ট্রিতে MA করেছেন। উনি যে ইসলাম সম্বন্ধে জানেন না এটা নয়। ওনার ওপর 11 বার আক্রমণ হয়েছে, আমি যতটুকু জানি সাংবাদিক হিসেবে। সেই আক্রমণের মধ্যে 6 বার অন্তত ওর মুসলিম কর্মীরাই ওকে বাঁচিয়েছেন। সুতরাং ওর একটা নিশ্চয়ই তাদের প্রতি একটা যে কোনো কারণেই হোক একটা সহমর্মিতা আছে। কিন্তু পাশাপাশি যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে আমার যেটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে সেটা হচ্ছে যে কোনো কারণেই হোক মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম পলিটিক্সটা এই মুহূর্তে ছাড়তে রাজি নন। আর সেটা আরও বেশি ডেঞ্জারাস হয়ে উঠেছে বাংলাদেশের ঘটনার পর থেকে। কারণ ওনার যে ধারণাটা ছিল যে হিন্দু কনসলিডেশনটা একটা জায়গায় থেমে যাবে, এবং 2-3টে নির্বাচনে সেটাই বোঝা গেছে, সেইটা হিন্দু কনসলিডেশনটা হয়তো থামবে না, হয়তো এগোতে পারে, আরও বেশি এগিয়ে যাবে। এবং সেই হিন্দু কনসলিডেশনটা যদি হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মার্জিনালি প্রবলেম হবেই। সুতরাং যে কোনো কারণেই হোক মুসলিমদের ভোটার 92% উনি কর্নার করেছেন লাস্ট 2024-এর নির্বাচন। সেই মুসলিম ভোটারের সংখ্যাটা যদি আরও 6% 7% বাড়াতে পারেন, ওই কর্নারিংটা যারা বুথে আসেনি ভোট দিতে, আমরা যতটুকু দেখেছি যেসব জেলায় 30%-এর ওপর মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা ঠিক করেছেন যে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন, এবং তারা ভোট দিয়েওছে, খুব কনসলিডেটেড ভোট পড়েছে। সুতরাং এই যে বেড়ে যাওয়ার ব্যাপারটা, এইটা একটা ওর মধ্যে ডেফিনেটলি কাজ করছে যে কি করে সেটা থেকে বেরিয়ে আসা যায়। যার জন্য ফিরহাদ হাকিম যাই বলুক, হুমায়ুন কবির যাই বলুক, উনি কিন্তু এটাকে দেখে নিচ্ছেন বিরোধিতা না করে যে একটা কনসলিডেশনের জায়গায় যাচ্ছে। পাশাপাশি এটাও দেখছেন যে ব্যাকল্যাশটা যাতে না হয়, হিন্দু ব্যাকল্যাশটা। বেশ, তাই যদি হয় একসঙ্গে উনি করতে চান। এই দুটো কি একসঙ্গে হওয়া সম্ভব সুকন্যা? দুটো একসঙ্গে হয় কি? 46-এর 16ই আগস্ট আমাদেরকে সম্পূর্ণ অন্য নীতির কথা বলে। আমি সেই কারণে জিজ্ঞাসা করছি, শুভেন্দু অধিকারী যা বলছেন সেটা যদি সত্যি হয়, তৃণমূল কংগ্রেস যদি মুসলিম লীগ হয়, তাহলে এই রাজ্যের হিন্দুরা কোথায় যাবে? দেখুন, কে কি বলছেন, ওনাকে আমি, শুভেন্দুবাবুকে আমি যথেষ্টই ব্যক্তিগতভাবে সম্মান করি। উনি আমাদের বিরোধী দলনেতা। তবে নতুন যে বছর আসছে, এই চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত ভারতবাসীকে, বাংলার সবাইকে এবং আপনাদের প্রত্যেককে আমি সেই শুভকামনা জানাচ্ছি, এবং জানিয়েই বলছি
উনি যেটা বলছেন শুভেন্দুবাবু, যে তৃণমূল কংগ্রেস হচ্ছে মুসলিম লীগেরই আর একটা পার্ট, বা মুসলিম লীগেরই মতন তৃণমূল কংগ্রেস একটা বেনামে মুসলিম লীগ বলছে। বেনামে মুসলিম লীগ। দেখুন, সেটা ওনার হয়তো ব্যক্তিগত মত হিসেবে এটা বলতেই পারেন। যদি আমরা বলতে পারি উনি হিন্দু মৌলবাদের, মানে মৌলবাদ কথাটা আমি এখানে উল্লেখ করছি, হিন্দু মৌলবাদের সমর্থক, সেটা হয়তো উনি নন, হয়তো উনি, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু উনি যে একটা ধারণা পোষণ করে ফেলছেন, যেরকম আমরা পুরো 24 সালটা দেখে গেছি লোকসভার সময়, উনি ধারণা পোষণ করেছিলেন যে বিপুল সংখ্যক ভোটে ওনারা জিতবেন, আলটিমেটলি দেখা গেছে জিরো। এটাও ঠিক ওই সেই জিরোরই নিদর্শন, যেই জিরো সংখ্যাটা ওনাদের পেছনে লেগে আছে, ওনাদের দলের তকমা হয়ে লেগে আছে। উনি যে ধারণা সবাইকে দিতে চাইছেন যে তৃণমূল মানেই একটা মুসলিম লীগের সংগঠন, মুসলিম সমর্থিত, এই ধারণাটা যে কতটা ভুল সেটা ওনার প্রত্যেকটা পদক্ষেপে প্রমাণিত হয়। সেটা সন্দেশখালী থেকে শুরু করে একদম বলে না কাশ্মীর টু কন্যাকুমারী, ঠিক এই কাশ্মীর টু কন্যাকুমারী, সন্দেশখালী থেকে দার্জিলিং অবধি একটাই ধ্বনি বেজে উঠবে, উনি যে ধারণাগুলো দেন বা ওনার দল বিজেপি যে ধারণাগুলো দেয় সেগুলো প্রত্যেকটা এক একটা জিরো, এর থেকে বেশি কিচ্ছু নয়। বেশ, আমি বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। বিমল শঙ্কর নন্দ, যদি এটা নিতান্ত ভোটের ব্যাপার হতো আমি আশঙ্কিত হতাম না। কেন বলছি কথাটা, আমি এটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখছি এই কারণে, বিমল শঙ্করবাবু ফ্যাকচুয়ালি এটা তো কারেক্ট, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে 46-এর 16ই আগস্ট বাংলার হিন্দুদের রক্ষা করবার জন্য কোনো সংগঠিত শক্তি ছিল না। বিজেপির তখন জন্ম হয়নি, হিন্দু মহাসভার শক্তি খুব অল্প, গোপাল পাঠা ইত্যাদি এরকম কয়েকজন মানুষ, তারা সংঘবদ্ধভাবে রুখে না দাঁড়ালে যে কঘর হিন্দু বেঁচে ছিল কলকাতা তাও থাকতো কিনা সন্দেহ। আজকের দিনে আছে, তারা কতটা সংগঠিত করতে আগ্রহী কিনা কোনোটাই আমি জানি না। যদি, আমি আবারও বলছি, যদি শুভেন্দু অধিকারী যা বলছেন সেটা সত্যি হয়, সত্যি যদি মুসলিম লীগ হয় তৃণমূল কংগ্রেস বেনামে, উনি বলছেন, অভিযোগ করছেন, তাহলে বিজেপি কী করবে? বাংলার হিন্দুদের জন্য বিজেপি কী করবে? প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল লীগ আমি বহুদিন ধরে বলে যাচ্ছি। আজকে শুভেন্দু অধিকারী বলেছেন, ওটা অনেক বেশি পাবলিসিটি পেয়েছে, ভালো। লীগ কথাটা প্রথম আমি ব্যবহার করেছি এই চ্যানেলে, আরও অন্যান্য চ্যানেলে, বিকজ আই ফার্মলি বিলিভ তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। ধর্মনিরপেক্ষ তো দূরের কথা, 1906 সালে ঢাকাতে যে মুসলিম লীগ তৈরি হয়েছিল ভারতবর্ষকে ভাঙতে, যারা 1947 সালে সফল হয়েছিল, তৃণমূল কংগ্রেস তাদেরই সার্থক উত্তরসূরি। শুধু কংগ্রেস ওরা, কারণ তৃণমূল কংগ্রেস এমনি কর্মীরা মানে একটা বড় অংশ তারা চুরি করে নানাভাবে, ওরা নামও চুরি করে, কংগ্রেসের নাম চুরি করেছে, ছাত্র সংগঠন সেটাও অপরের কাছ থেকে নেওয়া, শ্রমিক সংগঠন সেটাও অপরের কাছ থেকে নেওয়া, হাত সাফাই আর কি। তো এই দল যে মুসলিম লীগেরই সার্থক উত্তরসূরি, এটা নিয়ে আমার মনে সন্দেহের কোনো জায়গা নেই। কিন্তু বলছেন এটা পুরোটা ভোটের জন্য, মানে আপনাদের যাই হোক, ভোটের কথাটা পরে আসছি, তার আগে আমি একটু নির্মলবাবুকে সংশোধন, বারবার আমি ভোট শব্দটা আনতে চাইছি না একটাই কারণে, 2025-এ কোনো ভোট নেই, আছে 26-এ, আমি বলছি 25-এ, মানে যে বছরটা আসছে, দলটা যদি তৃণমূল কংগ্রেস যদি দলটা মুসলিম লীগ হয়ে থাকে তাহলে 2025টা হিন্দুরা কি করবে? আমি বলছি সেটা নিশ্চয়ই বলছি। তার আগে একটা জিনিস জানতে হবে তো, নির্মলবাবুর সঙ্গে একটা জায়গায় আমি ডিফার করছি, যে পশ্চিমবাংলার বামেরা মোটেই ক্লাস পলিটিক্স করে না। বামেরা অ্যাবসলিউটলি এখানে ক্লাসের নাম করে, কিন্তু বেসিক্যালি পাওয়ার পলিটিক্স করে। তারা পাওয়ারটা দখল করতে চায়, আর এখন শূন্য পাওয়ার পরে ওদের একটাই লক্ষ্য, টিএমসিকে বেঁচে থাকা রসদ জোগানো, এমন জায়গায় সে নির্বাচনে দাঁড়ানো যাতে বিজেপি হেরে যায়, টিএমসি জিতে যায়। ফলে তৃণমূল এখন ওটা একটা ভোট কাটুয়া পার্টি, সুতরাং তাকে আলোচনার বাইরে আমি রাখছি। এখন ব্যাপার হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আবার চেনাটা খুব সহজ, সেটা হচ্ছে প্রত্যক্ষভাবে তারা কিন্তু কমিউনাল পলিটিক্সটা করে। এই যে বলে যারা, যে গরু দুধ দেয় তার লাথি খাবো, কথাটা আমি কিন্তু বলি না। যারা বলেছিলেন বা যিনি বলেছিলেন তিনি তো বলেই দিয়েছেন যে তারা আমাকে ভোট দেয়, আমি তার লাথি খাবো, যা খুশি তাই করবো তাদের জন্য। তিনি উইথড্র করেননি। ফলে প্রত্যক্ষভাবে কিন্তু এটা কমিউনাল পলিটিক্স করে। এবং এখানে একটা বোঝা যাচ্ছে যে 1946-এর 16ই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল তার একটা ব্যাকগ্রাউন্ড ছিল। এই রাজ্যে তখন যিনি প্রিমিয়ার বা প্রধানমন্ত্রী ছিলেন, তখন তো মুখ্যমন্ত্রী বলা হতো না, প্রধানমন্ত্রী বলা হতো, সেই সুরাবর্দী কসাই, তিনি তার আগের 10 বছর পুলিশের চরিত্র বদলে ফেলেছিলেন। যদি এটা নিয়ে আলোচনা হয় প্লিজ কল মি, আমি এটা নিয়ে কিছু না। কিন্তু বিমলবাবু, আমি সেখানেই প্রশ্ন করছি, আপনি খুব ভালো পয়েন্ট এলেন। এবার আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন, আমি নিয়ে এর চেয়ে অতিরিক্ত আর একটি কথাও বলবো না, কিন্তু আপনি এটা বলুন তো, এই রাজ্যে গত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর 2011 সালে ওবিসির সার্টিফিকেশনটাকে যেভাবে দুমড়ে মুচড়ে
আমি হাইকোর্টের ভাষা বলছি, যে জাজমেন্ট শেষ হয়েছে, সুপ্রিম কোর্টে তো কোনো জাজমেন্ট হয়নি এখনো, হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে আমি তার ভাষায় বলছি সুকন্যা, তাকে দুমড়ে মুচড়ে দিয়ে যে কায়দায় সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে সংযুক্ত না করে সরকার নিজের খেয়ালে ওবিসি সার্টিফিকেট দেওয়ার জন্য 97% ওবিসি সার্টিফিকেট কার্যত মুসলিমদেরকে ইস্যু করেছে, তাতে এ রাজ্যের পুলিশের চরিত্র কি বদলে যায়? আর ভালো করে বলতে পারেন তার আগে অন্য, এটা এই পয়েন্টটা অন্য পয়েন্ট, তার আগে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে সুরাবর্দী যেটা করেছিলেন পশ্চিম পাকিস্তানে এক্স আর্মি কিছু লোককে এখানে পুলিশে বসিয়েছিলেন বিশেষ সম্প্রদায়ের মানুষকে, এবং এন্টায়ার পুলিশ ওয়াজ কমিউনালাইজড। আমি এখনো, আমার কাছে সেই তথ্য নেই যে তৃণমূল কংগ্রেসের অধীনে যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থার এখন অবস্থাটা কি। আগামী দিনে সেটা আমরা বুঝতে পারবো নিশ্চয়ই, এই তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে গেলে সেগুলো পরীক্ষা করে দেখা হবে। আপনি বলছেন এই ভীতিটার একটা সলিড গ্রাউন্ড রয়েছে, এই সুকন্যা যে উড়িয়ে দিচ্ছেন সেটা নয়, তার একজন তৃণমূলের লোক উড়িয়ে দেবে সেটা আমি খুব দোষ দিচ্ছি না, কিন্তু এই যে সাধারণ মানুষ যারা চোখে ঠুলি পরে বসে আছে কিছু অংশ সবাই নয়, তাদের বোঝা উচিত এই রাজ্যের যে সরকারি সংস্থাগুলো যারা আইন শৃঙ্খলা রক্ষায় থাকে, যারা পরিষেবা দেয়, পুরসভা, তাদের চরিত্র কি হয়েছে এখন আমি জানি না, এবং আমার কাছে যা খবর আছে খবরগুলো খুব ভালো খবর নয়, পরবর্তীকালে এটা নিয়ে তদন্ত করা হবে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অদ্ভুত তরকারির আলুর মতো, যেখানে পারে সেটে যায়। 1998 সালে জন্ম, বিজেপির সঙ্গে ঘুরলো, কারণ তখন তাদের একটা পা রাখার জায়গা দরকার ছিল। বিজেপি তখন একটা গোটা ভারতে এমার্জিং ফোর্স, তাদের সঙ্গে একেবারে জোট বাঁধলো। আমরাও সমর্থন করেছি, কারণ আমরা চাইছিলাম যে এখান থেকে সিপিএম চলে যাক, ফলে আমাদের ভাইটাল ইন্টারেস্ট নষ্ট করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা হয়েছে। 2001 সালে বেরিয়ে গিয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করলো, আবার বেরিয়ে গিয়ে 2006-এ বিজেপির সঙ্গে, আবার বেরিয়ে গিয়ে 2011-তে কংগ্রেসের সঙ্গে, তারপর কংগ্রেসকে বার করে দিয়ে এককভাবে। ফলে তৃণমূল কংগ্রেসের অদ্ভুত দল, এরা পাওয়ার ছাড়া কিচ্ছু বোঝে না। ফলে এরা পাওয়ারের জন্য আজকে আমরা যা পশ্চিমবাংলায় দেখছি, যে সমস্ত খবর আসছে, সেটা কিন্তু আমাদের কাছে খুব চিন্তার বিষয়। তা নইলে আজকে যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন, 1 বছর আগেও সেখানকার মা বোনেরা উত্তাল হয়েছিলেন, কারণ তাদের সম্মান নষ্ট হয়েছিল। সেই সম্মান নষ্টের একটা কথাও আজকে মুখ্যমন্ত্রীর মুখে আছে, নেই কিন্তু। অর্থাৎ এই দলের কাছে মা বোনেদের সম্মানের কোনো গুরুত্ব নেই। এরা 1000 টাকা 1500 টাকা দিয়ে দেবে, ব্যাস, তারপরে ভোটটা দেবে। কারণ এদের ভয় একটাই, ক্ষমতায় যদি এরা না থাকে, এরা জানে হোয়াট উইল হ্যাপেন, এরা জানে, খুব ভালোভাবে জানে হোয়াট উইল হ্যাপেন। ফলে এনি হাউ এদের ক্ষমতায় থাকতে হবে, তাতে কমিউনাল পলিটিক্স করি, তাতে ঘুষ দিই, তাতে 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি লোন করি, যা খুশি তাই, উই হ্যাভ টু রিমেইন ইন পাওয়ার। এই দলের এইটাই আলটিমেট অবজেক্টিভ। এর বিরুদ্ধেই কিন্তু এখন মোটামুটি এদের ভয়টা আরো বেড়েছে। বাংলাদেশের ঘটনা এই রাজ্যের হিন্দুদের ভাবতে বাধ্য করেছে। শুধু কি তাই, আগামী দিনে, জাস্ট একটা লাইনে শেষ করি, আগামী দিনে আমরা কোথায় যাব, সেইটা কিন্তু এবারে সম্ভবত এই দলের মধ্যে ভয়টা ঢুকেছে। তাই শূন্য আগামী দিনে ওদের না ওই ব্ল্যাক হোল টাইপের, এই যে শূন্যের কথা শুনছি, তৃণমূলের সামনে ব্ল্যাক হোল ঝুলছে। ব্ল্যাক হোল ডেঞ্জারাস জিনিস, তার কাছে কোনো গ্রহ গেলে সে গিলে ফেলে দেয়। ওই ব্ল্যাক হোল, এই ভয় কিন্তু তৃণমূল কংগ্রেসকে গিলে খাবে। কারণ বাংলাদেশের ঘটনার পর এই রাজ্যের হিন্দুদের মধ্যে একটা প্রবল ক্ষোভ, রাগ, ঘৃণা এবং আতঙ্ক সব একসঙ্গে তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস তো বললাম না, ক্ষমতার চশমাটা পরে, ফলে বাইরে যা ওই ক্ষমতার চোখ দিয়ে দেখে, যেদিন এটা সরে যাবে সব শেষ হয়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।